টুনস বাংলা। আমি অনির্বাণ সামন্ত। বাড়ি আমার দুর্গাপুরে, তবে এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার এক গ্রামে। এখানে রয়েছে একটা ছোট্ট প্লাস্টিক ফ্যাক্টরি, আর সেই ফ্যাক্টরিতে আমি সদ্য ম্যানেজার হিসেবে কাজে জয়েন করেছি। কোম্পানির শর্ত অনুযায়ী আমাকে ফ্যাক্টরির কাছেই কোথাও একটা থাকতে হবে। ফ্যাক্টরিটা খুবই ছোট, তাই এখানে মাইনেটাও খুব কম। পরিবার নিয়ে এখানে থাকবো বলে ঘর ভাড়া খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু ঠিক মন মতো পাচ্ছিলাম না। আর যাও বা পাচ্ছিলাম, সে বাড়ির ভাড়া এতটাই বেশি যা আমার সাধ্যের বাইরে। এই কারণে বিগত 2 মাস ধরে ফ্যাক্টরি লাগোয়া একটা ছোট্ট ঘরে আমি একাই থাকছি। অবশেষে গ্রামের একজন লোক একটি বাড়ির সন্ধান দিলেন। বাড়িটি ফ্যাক্টরি থেকে একটু দূরে এবং বেশ নিরিবিলি এলাকায়। গাছপালা ঘেরা একটা বহু পুরাতন বাড়ি। এই কারণেই হয়তো বাড়ির ভাড়া খুবই কম। বাড়িটি দেখে আমার খুব একটা খারাপ লাগেনি। আমার বাজেটের মধ্যে থাকায় আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি অ্যাডভান্স করে দিয়ে আমার স্ত্রীকে নিয়ে এলাম। মনিকা, আরে মনিকা, কোথায় গেলে গো? আরে মনিকা। এই তো রান্নাঘরে। এই যে মনিকা, রান্না করছিলে নাকি? হ্যাঁ, রান্না বসিয়েছি। রান্না বান্না একটু বন্ধ রাখো, বুঝলে? গরম গরম চপ আর একটু সিঙ্গারা এনেছি। আরে দুলালদার দোকানের, এই এলাকার সেরা চপের দোকান। 20 মিনিট লাইনে দাঁড়িয়ে তবে পেয়েছি। তুমি এক কাজ করো দেখি, প্লেটে করে চপ সিঙ্গারাগুলো বেড়ে নিয়ে এসো, আর একটু সস নিয়ে এসো, কিন্তু দুজনে জমিয়ে বসে খাই। তারপর ধীরে সুস্থে রান্নাবান্না করো গিয়ে। ও আচ্ছা, তাই হোক। দাও চপ সিঙ্গারাগুলো। কোথায় রেখেছো? এই যা, দেখেছো? ওগুলো তো সাইকেলেই ঝোলানো রয়েছে, আনতে ভুলে গেছি। তোমার তো কাজই ওই, কখনো ব্যাগ সাইকেলে ফেলে আসো, কখনো দোকানে ব্যাগ ফেলে আসো। দাঁড়াও, আমি নিয়ে আসছি সাইকেল থেকে। এই যে, একবার এখানে এসো। কোথায় তোমার চপের ব্যাগ? আমি তো পাচ্ছি না। হ্যাঁ, কি বলছো? চপের ব্যাগ নেই? তাহলে কোথায় গেল? কোথায় গেল সেটা তুমি জানো, আমি কি করে বলবো? তুমি আবার চপের প্যাকেট দোকান থেকে এনেছো কিনা তারই বা ঠিক কি? আরে না গো, আমার স্পষ্ট মনে আছে, আমি সাইকেলে বাঁধিয়ে নিয়ে এসেছি। তবে কি রাস্তায় কোথাও পড়ে গেল? যা হয় হোক, তুমি ঘরে চলো। আর চপ খেতে হবে না, আমি রান্না বসিয়েছি, রান্না হয়ে গেলে খেতে দিয়ে দিচ্ছি। আমি তো অবাক। আমার স্পষ্ট মনে আছে, আমি চপের প্যাকেটটা সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়েছি। বাড়ির গেটে যখন ঢুকলাম তখনও ছিল। তাহলে প্যাকেটটা গেল কোথায়? কেউ কি নিয়ে গেল? কিন্তু সেটা তো সম্ভব না, এখানে তো কেউ আসেই না। এই মনিকা, মনিকা, আমি আরেকটু বেরোচ্ছি, আরেকবার চপ নিয়ে আসি। আরে না না, আর যেতে হবে না, অন্য একদিন এনো তাহলেই হবে। ও, ঘরে কিন্তু চা নেই, শেষ হয়ে গেছে। সকালে তো চা লাগবে, তুমি বরং মোড়ের দোকান থেকে একটু চা এনে রাখো, তাহলে আর সকালে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, তাই যাচ্ছি।
দাদা ভালো চা আছে নাকি? হ্যাঁ আছে, ভালো প্যাকেট চা হবে, 10 টাকা দামের। আচ্ছা 2 প্যাকেট দিন। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই নিন আপনার চা। এই তো নিচ্ছি। দাদা কি গায়ে নতুন এসেছেন নাকি? আগে তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ নতুন এসছি। এই যে এই রাস্তা ধরে সোজা গিয়ে শেষের যে বাড়িটা, ওই বাড়িটা ভাড়া নিয়েছি। মানে ওই বাগান ঘেরা পুরনো বাড়িটা? হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটাই। এই বাড়িতে উঠেছি শুনেই দোকানদারটার মুখটা কেমন যেন ভয়ে গুটিয়ে গেল। মুখটা দেখে মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। কি 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 হয়েছে দাদা? কিছু সমস্যা? হ্যাঁ মানে না মানে না না কিছু না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বলছি বাড়িটা যখন ভাড়া নিলেন, বাড়িওয়ালা কিছু বলে দেয়নি? বাড়িওয়ালা? না তো, তেমন তো কিছু বলেনি। শুধু বলেছিল রাত্রে দরজা জানলা বন্ধ রাখতে, আর কেউ ডাকলে বা দরজা ধাক্কালে যেন না খুলি। এখানে নাকি চোর ডাকাতের উৎপাত। কেন বলুন তো, কিছু বলার ছিল? ও না 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 কিছু না ওই আর কি, দরজা জানলা ভালো করে বন্ধ করে রাখবেন, কেউ কেউ ডাকলে সাড়া দেবেন না। আমি চলি দাদা, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে একদিন না হয় আপনার সাথে এসে গল্প করে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবেন। আর বলছি কি, সাবধানে থাকবেন কেমন? লোকটা কি সত্যিই আমাকে কিছু বলতে চাইলো, নাকি এমনিই এমন করলো? আমি ঠিক বুঝতে পারলাম না। আমার দেরি হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি ঘরে যেতে হবে। স্ত্রী একা আছে, তাই বাড়ির পথে রওনা দিলাম। আরে মনিকা, রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? অপেক্ষা করছো আমার জন্য? এসো এসো, ঘরে এসো। দোকানের লোকটার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কই এসো। কি ব্যাপার? তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, আরে তুমি ঘরে, তাহলে বাইরে কে? কোথায় বাইরে কে? এই যে আরে কোথায় গেল? এইখানেই তো কেউ একজন দাঁড়িয়ে ছিল। আমি তো ভাবলাম তুমি দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে ছিল তো কি হাওয়ায় উড়ে গেল? কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই। চলো ঘরে চলো। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। চপের প্যাকেটটা উধাও হয়ে গেল, আবার চোখের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সেও উধাও। ধুর, তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম।
কেউ একজন দরজায় ঠকঠক করছিল। সেই শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। অনেকক্ষণ ধরে এক নাগাড়ে শব্দ হচ্ছিল। আমি খুবই বিরক্ত বোধ করছিলাম। একবার ভাবলাম উঠে দরজা খুলি, দেখি ওটা কে। কিন্তু তখনই আমার মনে পড়ল বাড়ির মালিকের কথা। সে বলেছিল এখানে নাকি চোর ডাকাতের উৎপাত, তাই রাত্রিবেলা কোনোভাবেই যেন দরজা জানলা না খুলি। কেউ দরজা ধাক্কালেও যেন সাড়া না দেই। সেই কথা অনুসরণ করেই আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। এ তো আচ্ছা মুশকিল। কিছুক্ষণ সময় শব্দটা বন্ধ থাকলেও আবার শুরু হয়েছে। আমি একদমই ঘুমোতে পারছিলাম না। সত্যি কি কোনো চোর নাকি অন্য কিছু? আমার বেশ ভয় লাগছিল। মনিকার ঘুম ভাঙছে না, ওর ঘুম খুব গভীর, তাই এত শব্দ হওয়ার পরেও ও একভাবেই ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু আমি একদমই ঘুমোতে পারছি না। খুব বিরক্ত লাগছিল, তাই আর থাকতে না পেরে বিছানা ছেড়ে উঠলাম এবং দরজার সামনে গিয়ে চিৎকার করে বললাম, কে কে এখানে? কে দরজা ধাক্কায়? চলে যাও, চলে যাও এখান থেকে। আর কোনো শব্দ হচ্ছিল না, সব থেমে গেল। আমি আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আবার সেই শব্দ শুরু হলো। না, এবার আমাকে দরজা খুলতেই হবে, দেখতে হবে এটা কে। ঘরে রাখা ছিল একটা মোটা লাঠি। সেই লাঠিটা হাতে নিয়ে দরজা খুলি। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। তাহলে এত রাত্রে কে দরজা ধাক্কাচ্ছিল? এদিক ওদিক তাকাতে লাগলাম। দেখতে পাই কিছুটা দূরে কেউ একটা দাঁড়িয়ে আছে। সাদা পোশাক পরা, মাথায় বড় বড় চুল। কিছুটা চুল আবার মাথার সামনের দিকে রয়েছে। দেখেই আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। এই বাড়িতে ভূতের বাস, এই কারণেই বাড়ি ভাড়া এত কম। আর এই কারণেই দোকানদারটা আমার মুখে এই বাড়িতে ওঠার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল আর আমাকে সাবধানে থাকতে বলেছিল। ভয়ে আমি কাঁপতে শুরু করে দিয়েছিলাম। আমি ভয়ে কাঁপছি আর দেখতে পাচ্ছি
সেই ভূত আমার দিকে এগিয়ে আসছে। মনিকা, মনিকা! হঠাৎ করে আমি চিৎকার করতে শুরু করলাম। মনিকার ঘুম ভেঙে যায় এবং উঠে আসে। বাইরে এই দৃশ্য দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। ওরে বাবা, ওরে বাবা, ভূত বাঁচাও! মনিকা আমার হাতটা ধরে এক টানে ঘরে ঢুকিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই বাইরে থেকে আবার দরজা ধাক্কানোর শব্দ। দরজা খোল, দরজা খোল! তোদেরকে আমি শেষ করে ফেলবো। তোদের সাহস কি করে হয় এই বাড়িতে থাকার? দরজা খোল বলছি! তার কিছুক্ষণ পর সব থেমে গেল, আর কোনো শব্দই নেই। আমরা দুজন তখনও ভয়ে ভীষণভাবে কাঁপছি, আর মনে মনে ভাবছি কাল সকাল হতেই এই বাড়ি ছেড়ে দিতে হবে। এই বাড়ি কোনো মানুষ থাকার যোগ্য না। হঠাৎ আবার সেই দরজা ধাক্কানোর শব্দ। দরজা খুলুন, দরজা খুলুন দাদা, দরজা খুলুন। ভয় নেই, আমি পাড়ার মোড়ে দোকানদার। দরজা খুলুন, দরজা খুলুন। গলাটা আমার খুবই পরিচিত লাগছিল, সেই দোকানদারই হবে। আমি তাড়াতাড়ি দরজা খুলি, দেখতে পাই আরও কয়েকজন লোককে নিয়ে সে আমার বাড়ির সামনে হাজির হয়েছে। তাদের মধ্যে একজন গেরুয়া বস্ত্রধারী মানুষও রয়েছেন। হয়তো উনি কোনো সাধু বাবা হবেন। কি দাদা, খুব ভয় পেয়েছেন নাকি? কোনো ক্ষতি হয়নি তো আপনাদের? ক্ষতি হতে হতে বেঁচে গেছি দাদা। আমি দরজা খুলে বাইরে বেরিয়েছিলাম। আজকে আমার প্রাণও চলে যেতে পারত, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে এখনো আমরা বেঁচে আছি। শুনুন, এই বাড়িটা মোটেও সুবিধের নয়। অনেক বছর পুরনো এক আত্মা এই বাড়িতে থাকে। সেই বাড়িরই বউ ছিল, আত্মহত্যা করে মারা গেছিল। তারপর থেকে সেই আত্মা এই বাড়িতেই ঘোরাঘুরি করে। কোনো মানুষকেই এই বাড়িতে থাকতে দেয় না। বাড়ির মালিক নিজে এই বাড়িতে থাকতে পারে না। আপনি বাড়িতে উঠেছেন শুনে আমার খুব চিন্তা হয় আপনার জন্য। আমি গ্রামের লোকজনকে আপনার কথা বলতেই তারা ছুটে এসেছে আপনাদের বাঁচাতে। গ্রামের সাধু বাবা বাড়ির সামনে মন্ত্র পড়া কিছুটা জল ছিটিয়ে দেয়, আর কিছুটা জল ঘরে রেখে দিতে বলে, আর বলে আজকে রাতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তবে কালকে দিনের আলো থাকতে থাকতে আমরা যেন অবশ্যই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই, কারণ এই আত্মা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আমরা পরের দিন তাই করলাম, এই বাড়ি ছেড়ে দিলাম। জেনে শুনে কেই বা ভূতের অত্যাচার সহ্য করবে বলুন তো? আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।